সহজ লেখানো তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। পৃথিবীর গতি, ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ, এশিয়া মহাদেশ এগুলো পড়তে হবে। এবং এবছর তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 30 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। প্রথমে 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে। এক কথায় এগুলো তোমাদের যে সঠিক উত্তর সেগুলো বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে 4টি এসএকিউ অর্থাৎ 1 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 একে 4 নম্বর। এরপর হচ্ছে 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর, ঠিক আছে। এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। আর এরপর 3 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তারপর হচ্ছে 5 নম্বর মানেরও তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 দুগুণে 10 নম্বর, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো এইরকম প্যাটার্নে তোমাদের টোটাল প্রশ্ন থাকবে 30 নম্বরের এবং সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারের প্রথমে কী রয়েছে, বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সঠিক প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 নম্বর দেখে অপসূর অবস্থান উত্তর গোলার্ধে শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত ঋতুতে হয়। তো অপসূর অবস্থান উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতুতে হয়। 2 নম্বর হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 84 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3 নম্বর ইরাকের একটি তৈলখনি হলো ঘাওয়ার, কিরকুক, সাফানিয়া, ওমর। তো ইরাকের একটি তৈলখনির নাম হচ্ছে কিরকুক, ওকে। নেক্সট হচ্ছে 4 নম্বর এশিয়ার বৃহত্তম বনভূমির নাম সাভানা, সেলভা, তৈগা, স্টেপ। উত্তর হবে তৈগা। 5 নম্বর হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার। তো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। 6 নম্বর অপসূর অবস্থান ঘটে 3 জানুয়ারি, 4 জুলাই, 21 জুন, 22 ডিসেম্বর। তো অপসূর অবস্থান ঘটে কবে, সেদিনটা হচ্ছে 4 জুলাই, ঠিক আছে, যেদিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, ঠিক আছে, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। 2 নম্বর দেখা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে। 2 প্রশ্ন, কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। এখানে উত্তর হচ্ছে নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। 2 নম্বর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি। উত্তর লিখবে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। 3 নম্বর এশিয়ার কোন নদীকে পিত নদী বলে। তো এশিয়ার হোয়াংহো নদীকে পিত নদী বলে। এরপর কাকে চীনের ধানের গোলা বলা হয়। উত্তর লিখবে হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। এটা দেখো। এরপর হচ্ছে 5 নম্বর দেখে এশিয়ার কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলে। এখানে উত্তর লিখবে এশিয়ার ইয়াংসি নদীকে স্বর্ণ রেণুর নদী বলে, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে কোন ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়। তো উত্তর লিখবে শরৎ ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়। নেক্সট হচ্ছে 7 নম্বর ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত। উত্তর লিখবে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, ঠিক আছে। এখানে তোমাদের জন্য কিছু এক্সট্রা প্রশ্ন আমরা দিয়ে রাখছি। তোমাদের পরীক্ষায় কিন্তু 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানটায়, ঠিক আছে। 8 নম্বর দেখো কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে। এখানে উত্তর লিখবে সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর থেকে অনধিক 30 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে এবং 2 দুগুণে 4 নম্বর প্রশ্নের মান দেওয়া আছে। 1 প্রশ্ন 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন। উত্তর কি লিখবে না, ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনের হয়ে থাকে, কিন্তু প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে 29 দিন করা হয়, কারণ সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে সময় নেয় 365 দিন 6 ঘন্টায়। সেই হিসাবে প্রত্যেক 4 বছর পর 24 ঘন্টা অর্থাৎ 1 দিন অতিরিক্ত থেকে যায়, সেই দিন যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে, ওকে। 2 নম্বর দেখে মধ্যরাত্রে সূর্যের দেশ কাকে বলে। এখানে উত্তর লিখবে উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ে উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। 3 নম্বর সমচাপ রেখা কাকে বলে। উত্তর লিখবে নির্দিষ্ট সময়ে সমুদ্রতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে আবহাওয়া মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ বা সমপ্রেস রেখা বলে। সমচাপ রেখা বা সমপ্রেস রেখা বলে।
দিনের 4 নম্বর হচ্ছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে। দেখো, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পগুলি হলো কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, মোটরগাড়ি ও বিমান নির্মাণ শিল্প, পশম, কাগজ, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ ও জৈব প্রযুক্তি শিল্প। ঠিক আছে, এইগুলো। এরপর 4 নম্বর দেখে অনধিক 50 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান 3 নম্বর করে 3 দুগুণে 6 নম্বর। তার একের প্রশ্ন, ভূমির উচ্চতা ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক কি। তো ভূমির উচ্চতা ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সবথেকে বেশি হয়। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেন্টিমিটার হারে কমে। প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে, যার জন্য পর্বত আরোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ বায়ুর উচ্চতার সঙ্গে সম্পর্কটা কি, বায়ুর চাপের না উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুর যে চাপ সেটাও কমতে থাকে। ঠিক আছে, তাহলে 2 নম্বর হচ্ছে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখন। সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর হচ্ছে এতে বায়ুর চাপের পরিমাণ সমুদ্র তলের বায়ুর চাপের সাপেক্ষে হিসাব করা হয়। নাম্বার 2, বায়ুর চাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীর সাধারণত বায়ুর চাপ 980 মিলিবার বা এমবি থেকে 1050 মিলিবার দেখা গেছে। নাম্বার সি, সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। নাম্বার ডি হচ্ছে সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। ওকে, এগুলো হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্য। এরপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলি লেখন। তো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে অক্ষরেখা, এটা দ্রাঘিমা রেখা। 1 নম্বর পার্থক্য, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। আর 3 নম্বর, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার উভয় দিকে ক্রমশ কমতে থাকে, আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কিন্তু সমান। পরের প্রশ্ন দেখো 4 নম্বর, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তো ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হলো, নাম্বার 1, অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবন ধারণের জন্য আদর্শ। নাম্বার বি, এই অঞ্চলটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। নাম্বার সি, মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছে। নাম্বার ডি হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের বিকাশ ও জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে। নাম্বার ই হচ্ছে অভ্যন্তরীণ নদীপথ, বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। তো এইগুলো হচ্ছে ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। পরের প্রশ্ন 5 নম্বর দেখে অনধিক 80 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন, টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কী কী। তো টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হলো, 1 নম্বর, টোকিও জাপানের রাজধানী, বিশ্বের বৃহত্তম জনবহুল শহর ও গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। অত্যধিক জনবহুলতার কারণে এখানে নতুন শিল্প স্থাপনে সমস্যা সৃষ্টি হয়। নাম্বার 2 হচ্ছে জমির অপ্রতুলতা, শিল্পের সম্প্রসারণ ও শিল্পকেন্দ্র স্থাপনের অন্তরায়। নাম্বার সি, টোকিও শহর ঘন বসতিপূর্ণ বলে পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায়। নাম্বার ডি হচ্ছে পূর্বে স্থাপিত কলকারখানা থেকে পরিবেশ এত বেশি দূষিত হয় যে নতুন শিল্প স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নাম্বার ই, জাপান অধিকাংশ শিল্প কাঁচামাল ও খনিজ আকরিক বিদেশ থেকে আমদানি করে, তাই কাঁচামালের পরিবহন ব্যয় অত্যন্ত বেশি এবং বিদেশের উপর নির্ভরশীলতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তো এইগুলো হচ্ছে জাপানের টোকিও শিল্পাঞ্চলের সমস্যার কারণ। ঠিক আছে, সমস্যার কারণ। এরপর 5-এর 2 নম্বর, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন, বা এশিয়াকে চরম বৈচিত্র্যের মহাদেশ কেন বলা হয় সেটা লিখতে হবে। তো পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার ভূপ্রকৃতি, নদ নদী, হ্রদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশে পরিণত করেছে। এর কারণগুলি হচ্ছে, 1 নম্বর, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতম মালভূমি পামির, বৃহত্তম মালভূমি তিব্বত, প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী ও বৃহত্তম সমভূমি সাইবেরিয়া প্রভৃতি ভূপ্রকৃতির বৈচিত্র্য নির্দেশ করে। নাম্বার বি হচ্ছে মরুভূমির বৈচিত্র্য। এই মহাদেশে আরব সাহারা প্রভৃতি উষ্ণ মরুভূমির পাশাপাশি লাদাখ, গোবি, আনাতোলিয়া প্রভৃতি শীতল মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়। নাম্বার সি হচ্ছে জলবায়ুগত বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উষ্ণতম স্থান জোকোবাবাদ, শীতলতম স্থান
ঐমিয়াকন এবং সর্বাধিক বর্ষণ বহুল স্থান মৌসিনরাম ও শুষ্কতম স্থান বার এল খালি এই মহাদেশের জলবায়ুর চরমতার উদাহরণ। পরের পয়েন্ট আমরা লিখছি দেখো, নদ নদী ও হ্রদের বৈচিত্র্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ বৈকাল, সর্বাধিক লবণাক্ত ও নিম্নতম হ্রদ মরু সাগর এশিয়ায় অবস্থিত। নাম্বার ই, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য। এশিয়ার দক্ষিণে চিরসবুজ ঘন বনভূমি, উপকূলীয় অংশে লবণাম্য উদ্ভিদের ম্যানগ্রোভ অরণ্য, উত্তরে পৃথিবীর বৃহত্তম সরলবর্গী অরণ্য তৈকা এবং উষ্ণ মরুভূমিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। নাম্বার এফ, জনবসতি। এশিয়া মহাদেশের সর্বত্র জনঘনত্ব সমান নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি অত্যন্ত জনবহুল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রতিকূল জলবায়ুর কারণে স্বল্প জনবসতি দেখা যায়। তো এই সকল কারণে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 5-এর 3 নম্বর, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। তো বায়ুচাপের পার্থক্যের কারণগুলি হলো 1 নম্বর, বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা বায়ুচাপের পার্থক্যের প্রধান কারণ। সূর্যতাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। ফলে উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুচাপ বাড়ে। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি ও উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। নাম্বার বি হচ্ছে ভূমির উচ্চতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সবথেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপ হ্রাস পায়। নাম্বার সি, জলীয় বাষ্প। জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা বলে বায়ুর চাপও কম হয়। তাই বায়ুতে জলীয় বাষ্প মিশলে বায়ুর চাপ হ্রাস পায়, অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়। নাম্বার ডি হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুমণ্ডলের বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। এ কারণে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক বলে নিম্নচাপ তৈরি হয় এবং মেরু অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে কম বলে বায়ুচাপ বেশি হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বায়ুচাপের তারতম্যের কারণ। 5-এর 4 নম্বর দেখে, নিরক্ষীয় জলবায়ু কোন কোন দেশে দেখা যায়, এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এবং স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। তো নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে। 2 নম্বর এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। 3 নম্বর হচ্ছে প্রতিদিন বিকালে পরিচলন বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। স্বাভাবিক উদ্ভিদ কীরকম এখানে না, নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজউড, আয়রনউড, সেগুন, রবার, সিঙ্কোনা ইত্যাদি উদ্ভিদ এখানে দেখা যায়। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং সম্পূর্ণ উত্তর সহ কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, সুতরাং সমস্ত প্রশ্ন অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। আর যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।